তারপরে হচ্ছে আমি সুইসাইডের চিন্তা ভাবনা করলাম যে আর বাঁচবো না। এই অতিষ্ঠ জীবন আর ভাল লাগতেছে না। স্বামীর অত্যাচার, দিন দিন অবহেলা, মানে আমি কারো কাছে বলতেও পারতাছিলাম না আমার এরকম সিচুয়েশন। তো আমি সুইসাইড করব, এটাই ডিসিশন ফাইনাল। এটা বলে হচ্ছে আমি সুইসাইড করতেও গেলাম। তবে ভাগ্যের একটা মানে কথা আছে না, আমি অনেক কিছু বলে আমার স্বামীকে, মানে ফোনে কল রেখে আমি ভাবছি তাকে দেখাবো না, আমার লাশটাও যাতে সে না দেখে, এরকম ভাবে আমি আর কি মৃত্যুবরণ করব। তবে ওই যে ভাগ্যের একটা খেলা কথায় আছে না, আমার ছেলেটার জন্য হচ্ছে শেষে আমি পারি নাই। তো যাই হোক, সুইসাইড করতে গেছি কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছি। তারপরে হচ্ছে আমার হাজবেন্ড বাসায় আসলো। তারপর আমাকে আবার জিজ্ঞেস করলো যে তুমি এরকম করতেছো কেন, তুমি আর মানে মানবাও না কিছু না, তুমি মাইনা নিলেই তো হয়ে যায়। মানে আমাকে রীতিমতো চাপ সৃষ্টি করতেছিল যাতে আমি বিয়েটা মানি, ওই মেয়েকে বিয়ে করবে এটাই হচ্ছে কথা। কিন্তু আমি তারে বোঝাইতেই পারতাছিলাম না যে ওই মেয়েটা কখনোই ভালো না বা কি, আর আমি কিভাবে এটা সারা জীবন সহ্য করব। আমি তো তাকে অনেক ভালোবাসি, ভালোবেসেই বিয়ে করছি, তাই না? তো যাই হোক, এরকম করতে করতে একটা সময় আমার মনে হইলো যে না, এর শেষটা কোথায় আসলে, শেষটা তো দেখতে হবে। এত সুন্দর একটা সংসার, ভালোবাসা আমার, এগুলা কি হয়ে যাইতেছে, মানে আমার সবকিছু মনে হয় মাথার উপর দিয়ে যাইতেছিল। আসলে আমি এতটা মানসিক ডিপ্রেশনে গেছি যে আমি কারো কাছ থেকে একটা পরামর্শ নিব বা কি, ওটাও আমার মানে ইয়েতে নাই। তারপর যাক, আমার বান্ধবীর সাথে আমি একটু কথা বললাম, যেহেতু ও মোটামুটি একটু জানতো। তো ওরাই আমি একটু বলছিলাম যে আমার এরকম এরকম সিচুয়েশন, আমি কি করব। ও তো শুই না আমারে প্রচুর রাগারাগি যে তুই কেন মরতে গেছিস, তুই মারবি, তুই কেন মরতে যাবি, মানে ও আর কি, ও আমারে দিয়া বুঝাইলো। তারপরে যাই হোক, নিজের একটু ঠান্ডা করলাম, বুঝলাম যে না, আমি যাই করি না কেন, মরা যাইব না বা কি এরকম কিছু। তারপরেও জিদ দিয়ে হাত টাত কাইটা টাইটা একবারে মানে আমার শরীরের ক্ষত বিক্ষত করে ফেলাইছে, নিজেরে নিজে আঘাত করতে করতে। মানে আমার যেমন মানসিক সমস্যা তেমন শারীরিক সমস্যাও দেখা দিতেছিল। তো এর মধ্যে আবার ওই মেয়েটা কি করছে, প্ল্যান করছে যে ও আমার হাজবেন্ডের টাকা পয়সা আর কি সবকিছু এতদিন মেলামেশা করছে, সবকিছু তো একটা আয়ত্তের মধ্যে ওর জানা হয়ে গেছে যে আসলে কোথায় কোথায় দুর্বলতা। তো ওর চিন্তা ভাবনা পরে পরিবর্তন করছে যে আমাকে ও সরাই দিবে, আমার বাচ্চাটাকেও মেরে ফেলবে। কিভাবে সেটা সরাসরি তো সম্ভব হইতাছে না। তো কি করলো, কালো জাদু যেটাকে বলে, ভয়ঙ্কর কালো জাদুর শিকার হইতে হইলো লাস্টে আমার আর আমার সন্তানের। তো এটাও কিভাবে, ওই মেয়ে মানে আমার স্বামীরে বলতেছিল যে তোমার বাচ্চাটা একদিন আমাকে দেখাইবা, আর হচ্ছে তোমার বউর কোনো কিছু একটা আমাকে দাও, যেটা আমি, যেহেতু ও আমার বোনের মতোই, যেহেতু তুমি আমাকে বিয়ে করবে, তাহলে তো ওরে আমার বোনের মতোই দেখতে হইব বা কি, ওর কোনো কিছু ব্যবহার করা কিছু আমাকে একটু দাও। তো এতে আমার জামাই নারাজ, মানে না বলছে যে না, ওর জিনিসপত্র আমি তোমাকে। তারপরে হচ্ছে আমার স্বামী রাজি হয় নাই কোনোভাবেই। কিন্তু সে কিন্তু একবারের জন্য ভাবে নাই যে ও হচ্ছে কালো জাদু বা কোনো কিছু করার উদ্দেশ্যে মানে আমার কোনো কিছু নিতে চাইতেছে। তারপর কি করলো, আমার যেহেতু আমি একটা নর্মাল আইডি চালাইতাম, তো ওইখানে হচ্ছে আমার কয়েকটা ছবি আর কি পারিবারিক, আমার ছেলের, আমার স্বামীর, মাঝে মধ্যে কোনো খুশির বা কোনো কিছু ভালো কিছুর মোমেন্ট থাকলে ওইখানে আমি কিছু ছবি পোস্ট করতাম। ওইখান থেকে আমার কিছু ছবি নিয়ে আমার স্বামীর, তারপরে হচ্ছে আমার ছেলের কালো জাদু করে। তো একটা সময় আমার ঘরে এতটাই অশান্তি সৃষ্টি হইলো, আমার এত ভালোবাসা কই গেল আমার স্বামীর প্রতি, আস্তে আস্তে তার প্রতি আমার একটা ঘৃণা জন্মাইতে শুরু করলো যে না, তার সাথে আমার সংসারই করবো না, তার সাথে আমি থাকবো না, আমি দূরে কোথাও চলে যাবো, আমি আমার ছেলে নিয়ে আমি যেভাবে পারি ওইভাবে আমি জীবনযাপন করবো, এরকম অবস্থা। তো ওই যে যে কালো জাদুর প্রভাব আমাদের মধ্যে পড়ছে, এটা আমরা কেউই বুঝতে পারি নাই। তারপরে হচ্ছে আমার কেন জানি দিন দিন এতটাই অসুস্থ লাগতেছিল, অস্বস্তি লাগতেছিল, আমার কেন জানি একবার মনে হয়েছে, মানে সন্দেহ লাগছে যে ওই মেয়ে যদি আমাকে কিছু করে থাকে, কারণ আমার মন মানসিকতা কেমন পরিবর্তন হয়ে যেতেছিল এটা আমি ভালো করে বুঝতে পারতেছিলাম। তারপরে একদিন আমি একটা আমার একটা বান্ধবীকে নিয়ে, আমার ওই বান্ধবীটাকে নিয়ে, যেহেতু ও জানতো এই জন্য ওরাই জানাইছে, এছাড়া আমি আর কাউরেও জানাইতাম না, কারণ ওই যে বললাম না ভালোবেসে বিয়ে করছি। এখন আমি চাইতেছিলাম না যে আমার স্বামীর সম্মান কার কাছে নষ্ট হোক। আবার ও আমাকে হুমকি দিত যে আমার এই সমস্ত কথা যদি তুই কাউকে যে বলিস, তাহলে আমাকে আর কোনোদিন পাবি না, আমি নিখোঁজ হয়ে যাব, যতটুকু থাকতে পারতাছস ওটাও পাবি না।
তোর ফ্যামিলি সম্পর্কে আমার জানা আছে, তোরে কেউ জিগাইব না, তুই নিজের ইচ্ছে আমার কাছে আইসোস, বিয়ে করছোস। মানে অনেক ধরনের হুমকি দামকি আমাকে দিত, ওই ভয়ে, তারপরে মানসিক টর্চার সবকিছু মিলে আমি কারো কাছে বলতে পারতাম না। শুধু ওই আমার একটা বান্ধবী জানতো, তাও সবকিছু আমি ওরে বলতাম না। আমার যে এত মার ধরে এত কিছু ওগুলো আমি বলতাম না, খালি বলতাম আমার অশান্তি হইতাছে ঘরে, ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে, আমি কি করব। আর এখন অন্য সমস্যাগুলো আমি ফেস করতেছি, আমি খুব ভয় পাই। তারপরে হচ্ছে মানে কালো জাদু করলে বিভিন্ন রকমের সমস্যা হয়, এটা আমি বুঝতে পারছি। কারণ আমার অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে তারে দেখতে ইচ্ছা করতো না, এই অনেক বেশি ভালোবাসতাম, এরকম কিছু। তো ওই আমার বান্ধবী বলতেছিল যে আমার কাছে মনে হয় মেয়েটা তোরে কোনো কিছু করতেছে, তোর ছেলেও কেমন শুকায়া, আমার ছেলেটা একবার শুকায়া, আমার স্বামী আমি মানে আমরা সবাই অনেক বেশি শুকায়া যাইতেছিলাম সবাই। আর ঘরের অশান্তি মনে হয় কমতেছিল না। তারপর একটা সময় আমার বান্ধবীকে নিয়ে আমি সেই কবিরাজের কাছে যাই, কবিরাজ বললে ভুল হবে, ওটা একটা হুজুর ছিল মাদ্রাসার। তো উনার কাছে যাই, উনি আমাকে দেখেই বলতেছে যে তোর তো সর্বনাশ হয়ে যাবে, তুই তাড়াতাড়ি এক্ষুনি চিকিৎসা নে, আর আল্লাহ মাফ করুক, আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক। জানি না, হয়তো ওনার উসিলা আল্লাহর ইচ্ছা ছিল দেখেই আজকে হয়তো আমি বেঁচে আছি। যদিও জীবনটা আমার এখন, এই গল্পটা আমার রানিং, এখনো আমি আছি, ওই সংসারে আছি। তো যাই হোক, পরে ওইখান থেকে আমাকে যা যা করণীয় সবকিছু দিল, এবং আমার নিজের, আমার বাচ্চার, আমার স্বামীর হেফাজতের জন্য হচ্ছে আমাকে টুকটাক কিছু দিছে, আমল দিছে, ওগুলা যাতে আমি করি। তো আমি এমন ভাবে আমলগুলো করছি আমার স্বামী যাতে বুঝতে না পারে, তারে অনেক কিছু খাবার বা অনেক কিছু দেওয়ার জন্য অনেক কিছু দিছে। তো এগুলো আমি খুব সতর্কভাবে অনেক কষ্টে তারে খাওয়াইছি। তারপরে তারে অনেক রিকোয়েস্ট করছি সে তার যে একটু নাভিটা খুলে, কিন্তু সে খুলবেই না, এগুলো বিশ্বাস করে না, হ্যান ত্যান, আমার কিছু হয় নাই, তোরই হয়েছে, তুই যে চিকিৎসা নেই, এরকম কিছু আমারে বলতো। তো একটা সময় আমি এতটা অসুস্থ হয়ে যাই, মানে যা বলার মতো না। তারপরে ওই হুজুরটার কাছে আবার গেলাম যে হুজুর আমার তো এগুলো কমতেছে না, এরকম এরকম। পরে উনি রিপিট আমারে আবার ইয়া করলো। তারপরে আমি জিদ্দে কি করলাম যে থাক, এসব কিছুই করবো না, আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমার কোনো কিছু লাগবে না। এটা বলে আমি ওই ওই হুজুরটার কাছ থেকে যা আনছিলাম সবকিছু আমি ফালাই টালাই দিয়া একেবারে নিশ্চুপ হয়ে বসে আছিলাম। তো হঠাৎ করে একদিনকা ওই মেয়ের সাথে আমি কখনো কোনো দিন কথা বলি নাই, কিন্তু হঠাৎ করে ওই মেয়ে একদিন আমাকে ফোন দিয়ে খুব গালাগালি, ধুমস গালাগালি। কি ব্যাপার, কি হইল? মানে তাদের মধ্যে সমস্যা হইছে, যে কোনো কারণেই হোক। আমার স্বামী বুঝতে পারছে বা জানতে পারছে যে ওই মেয়ের একটা দুইটা না, আরো চার পাঁচটা বিয়ে হইছে, মানে একাধিক রিলেশনে আছে। ইভেন ওই মেয়ে হচ্ছে সবার কাছ থেকে টাকা পয়সা খেয়ে সংসার নষ্ট করে তারপর হচ্ছে চলে যায়, ও কারোর সাথে সংসারও করে না, এরকম কিছু। আমার স্বামী যখন বুঝতে পারছে তাৎক্ষণিকই তার সেন্স আইসা পড়ছে। জানি না, হয়তো আল্লাহ জানে এটা কিসের হয়েছে, কারণ ওই হুজুরের থেকে আমি অনেক কিছু আইনা মানে অনেক কিছু করছি। কিন্তু একটা সময় আমি ধৈর্য হারা হইয়া সবকিছু ফালাই দিয়ে আমি আল্লাহর দিকে তাকাইয়াছিলাম। আমি খুব তখন মানে নামাজ টামাজ পড়তাম, খুব আমল করতাম, মানে আল্লাহর প্রতি এতটাই ইয়া হয়ে গেছিলাম যে আল্লাহ ছাড়া আমার আসলে এখন উদ্ধারের মতো কেউ নাই। যেহেতু আমার একটা বাচ্চা আছে, তারে আমি অনেক বেশি ভালোবাসি, এত কিছুর পরেও তারে ঘৃণা করেও ঘৃণা করতে পারতাম না, আবার যে ভালোবাসা মানে ভালোবাসতাম। তো হঠাৎ করে একদিনকে রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা আমার স্বামী আসছে বাসায়, তো আয়সা আমারে বলতেছে যে আচ্ছা যা হইছে হইছে, সবকিছু ভুলা যাও, আমিও ঠিক হয়ে যাবো, তুমি আর পাগলামানি করো না। আমার কেন জানি হঠাৎ করে মানে খুব রাগ উঠছে। বললাম কি কি ঠিক হইব আর, তুমি যা করছো ওটা ঠিক হওয়ার মতো না, কারণ তুমি তো বিয়ে করবে ওই মেয়েকে। বলে যে না আমি করব না। এটা বলছে পরে তারপরের দিনই ওই মেয়ের সাথে দেখা করতে গেছে, জানি না কেন গেছে বা কি হইছে, কিন্তু ওই মেয়ের সাথে ও এমন কোনো জায়গা বাদ নাই যে না থাকছে। ওই মেয়ের সাথে ফিজিক্যালিতে লিপ্ত ছিল, এক এক জায়গায় যায় যায় থাকতো ওই মেয়ের সাথে। এগুলো আমার ধারণার বাইরে ছিল, এগুলো আমি জানতাম না, তবে আইডিয়া করতাম যে ওই মেয়ের সাথে ওর ফিজিক্যালি একটা কোনো সম্পর্ক আছে, কিন্তু এটা আমি ধরতে পারি নাই কোনোদিন। তারপরে হঠাৎ করেই যখন ওই মেয়েটা আমাকে গালাগালি করতেছিল, আমি তখনও বলি নাই আমার স্বামীর কাছে যে ওই মেয়ে আমাকে ফোন দেয় বা কি। আমার স্বামী ঠিকই জানতো, কারণ ওর সাথে ওর কথা হইতো কন্টিনিউ, ও সবই বলতো। তো দেখা যায় আমিও গালি দিছি, ওই মেয়েও গালি দিত, এরকম গালাগালির মধ্যে, কারণ এগুলো তো ভালো সম্পর্ক হওয়ার কথা না, তাই না? তারপরে কি হইল,
ওই মেয়ের নাম্বারটা আমি জিদ করে আমার একটা ভাই ছিল, খালতো ভাই, তো ওর কাছে দিলাম। ও আবার কি করছে জানি না, এটা মানে এক এক জায়গায় হয়তো বা ছড়ায় দেয় আর কি, এরকম করে। ছেলে মানুষ তো, আমার রাগের বশত আমি কাজটা করছি, যদিও জানি না ঠিক করছি কিনা। তবে আমি অনেক ধৈর্য ধরছি, প্রায় 1 বছরের মতো আমার সাথে এরকম হইতাছিল। তারপরে যখন প্রায় 1 বছরের কাছাকাছি মানে শেষ, তখন একদিন ওই মেয়ে আমাকে ফোন দেয়া বলে কি, পারলে তুই আটকাইস, পারলে তুই আটকাইস, আমি বিয়ে করবই। পরে আমিও বলছি যে তোর সবকিছু আমার স্বামী জানে, তারপরেও যদি বিয়ে করে তাহলে আমার কিছু করার নাই, তোরা যদি ভালো থাকোস তাহলে আমি চলে যাবো। মানে আমি এরকম একটা কথা ওই মেয়েটারে বলছিলাম। তো ওই মেয়েটা ওটা মানে মানে বিশ্বাস করছে, যাই হোক। তারপর আমার স্বামীকেও বলছে, আমার স্বামী মানে একবার আমার কাছে আসতো, আবার কেন জানি ঘুরা যেত। এটা কি জাদুর প্রভাব ছিল নাকি, এটাও আমি সঠিক বলতে পারবো না। অবশ্যই আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। আমার স্বামী হঠাৎ করে দেখতাম আমার প্রতি খুব উইক, আবার দেখতাম যে মানে আমাকে দেখতেই পারতেছে না, এরকম কিছু। আবার আমারও সেম জিনিসটা হইতো। পরে একটা সময় হঠাৎ করে মানে অনেক অনেক কষ্ট করে একটা হুজুরের সন্ধান পাই। তো ওইখানে আমি আবার যাই, ওই যে মন মানতেছে না, এটাই হচ্ছে কথা। তারপরে ওই হুজুরটা আমাকে বলল যে আল্লাহর দিকে তাকাও, আর হচ্ছে আল্লাহকে ডাকো, আমি কিছু নিয়ম কানুন দিই, তুমি আমল করো। আমি আসলে এরকম ভাবে তাবিজ তোমার কিছু দেই না। তো যাকে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে, যে না আমল করলে তো আর সমস্যা নেই, এখানে নামাজ পড়ে হচ্ছে কিছু আমল করতে বলছে, ওগুলোই আমি করব। তারপর যাই হোক আস্তে আস্তে আমল করা শুরু করলাম। আর বলছে যে ফলাফল হয় তুমি 14 দিন থেকে 15 দিনের মাথায় পাবে, আর নয়তো 41 দিন টানা করলে তারপর তুমি একটা সমাধান পাবে। আর স্বপ্নে যা দেখবে ওটা আমাকে বললো যদি কিছু দেখো। তো যাই হোক, আমি আর স্বপ্ন টপ্ন কিছু দেখি নাই। সরাসরি ঠিক 17 দিনের মাথায় একটা ছেলে আমাকে নক দেয় আমার ইমো আইডিতে। তো আমি আননোন নাম্বার দেখে হঠাৎ করে অবাক হয়ে যাই। পরে আমারে বলতেছে যে আপু আপনার নাম কি। পরে আমি বললাম কেন, আমার নাম দিয়ে আপনি কি করবেন। তো যাই হোক জিজ্ঞেস করছে, পরে আমি বলি নাই, নামটা বলি না, আমি বলছি আপনি কি সমস্যা আমাকে বলেন। ছেলেটা দেখতেছি মানে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আর বলতেছে আমার বউ আপনার স্বামীর সাথে পরকীয়ায় লিপ্ত, আমি চাই না, ও আমার লিগেল এখনো ইনস্ট্যান্ট আমার বউ, আমি চাই না যে ও কারোর সাথে যাক, বা কি, ওরা আমি ভালোবেসে আমি বিয়ে করছি। কিন্তু আমাকে যখন বিয়ে করছে ও তখন এটা বলে নাই যে ওর আগে বিয়ে হয়েছে, বা কি ওর চরিত্র বা ওর সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমরা দুইজন অনলাইন থেকে পরিচয়, অনলাইনে আমরা বিয়ে এরকম কিছু সংসার করছি। তারপরে ও হঠাৎ করেই কোনো কারণবশত ছাড়াই আমার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে, একটা সময় চলে গেছে। আমার কেন গেছে এটা আমারে বলে নাই। তবে আমি অনেক কষ্টে আমি জানতে পারছি, ওর আইডি আমি হ্যাক কইরা আমি জানতে পারছি যে একটা ছেলের সাথে কথা বলে, ওই আইডি টাইডি সবকিছু আমি পাইয়া অনেক কষ্টে আপু আপনার আমি খুঁজে বের করছি, আপনি মনে হয় তার ওয়াইফ। তো আমি তো মানে শুই না যে কি পরিমাণ খুশি ওই দিন। তো আমার চাঁদ রাত ধরতে গেলে আমি তো আর 1 মিনিট লেট করি না, আমি সাথে সাথে ওই ছেলের সাথে সব কিছু বইলা টইলাম, আগে পরে কি হয়েছে, আমার সংসারে কি চলতেছে, আমি সবকিছু ওরে বলছি যে ভাই আপনিই পারেন এখন আমার সংসারটারে বাঁচাইতে, আপনিও ভালো থাকেন আমারও ভালো রাখেন। উনি তো সবকিছু শুই না, পরে বলতেছে যে না আসলে ও আসলে সংসার করার উপযোগী না আমার জন্য। তবে আমি চেষ্টা করব আপনার সংসারটা বাঁচানোর জন্য। যাক ওই ভাইটার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার। জানি না আল্লাহ তারে হায়াত কতটুকু দিছে, তবে আমি দোয়া করি সে অনেক বেশি নেক হায়াত পাক, তার জন্যই শেষমেশ আমার সংসারটা রক্ষা পাইছে। তো ওই ভাইয়া কি করলো, ওর সাথে যে অনেকগুলা ছবি টবি বা ভিডিও টিডিও এগুলো আমাকে দিল। তো দিছে পরে রাত্রেবেলা আমার নিয়ত, আমার জামাই আসবে, আমার স্বামীকে আমি দেখাবো যে ওই মেয়েটা খারাপ, দেখো আমি প্রমাণ করতে পারছি বা কি, ও ফিরে আসবে। কিন্তু আমার স্বামী তার আগেই জাইনা ফেলাইছে ওর চরিত্র সম্পর্কে, কিন্তু কোনো প্রুফ ছিল না হাতে নাতে। কিন্তু অনেক কিছুই যে মানে বুঝতে পারছে, কারণ যেহেতু লং টাইম একটা ওর সাথে রিলেশনে ছিল, সম্পর্কে ওর সাথে দেখা মেলামেশা মানে পুরো উইক, সেক্ষেত্রে অনেক কিছুই জানতে পারছে। কিন্তু আমারে বলতো না, ও চাইছিল আস্তে আস্তে সাইড কাটতে, বাকি যদি পারে না পারলে না এরকম চলতে থাকবো, কিন্তু বিয়ে করব না, বিয়ে করার যে একটা স্বপ্ন দেখছিল ওরে নিয়ে, ওইটা আর করবো না। কিন্তু এটা আমারও বুঝতে দেয় নিকা, আর আমি তো বোকা মানুষ, ওইভাবেই পইরা আছি। তারপরে আমি রাত্রেবেলা আসলাম, পরে আমি সব কিছু দেখাইলাম যে দেখো এরকম এরকম। আমি অনেক কান্নাকাটি করতেছিলাম যে দেখো ওই মেয়েটা খারাপ, আমি পায়ে পর্যন্ত ধরছি। তবে ওই দিনকে আমার স্বামী আমাকে কোনোভাবেই বুঝতে দেয় নাই যে ও আসলে শুয়ে আসতে চাইতেছে। তো এক কথায় দুই কথায় না, মানে আমার সামনে কিন্তু স্বীকার করতে চাইতেছে না, কিন্তু
মানে মনে মনে ঠিকই ডিসিশন নিয়েছে যে ওই কাজ থেকে ফিরে আসবো। তো এক কথা দুই কথায় না, আমি অনেক কান্নাকাটি করতে করতে আমার হঠাৎ করে রাগ উঠে যায় যে আমার ছেলে সন্তানের দিকে তোমার কোনো নজর নাই, তোমার সবকিছু ধ্যান ধারণা ওই মেয়ের প্রতি, তাহলে কেন আমার বিয়ে করছিল, আমার লাইফটা কেন নষ্ট করলা। পরে আমি না কয়েকটা গালাগালি করছি খুব বিশ্রী ভাষায় ওই মেয়েকে নিয়ে। হয়তো আমার স্বামীরও রাগ উঠে গেছে, তো আমাকে অনেক মারধর করে। আমি না জিদ্দে কি করি, তার সামনেই দরজাটা নক করে হচ্ছে আমি মানে ফ্যানের সাথে ঝুলে আর কি আত্মহত্যা করবো, এরকম কিছু, যে আমার আর ভাল লাগতেছে না। এত কিছু প্রমাণ দেখানোর পরেও আমাকে এরকম ভাবে মারলো, তাহলে সে আমাকে কোনোদিন ভালোই বাসে নাই। এতদিন যাও ভাবছিলাম ভালোবাসে, এখন দেখি না, সেটাও আমার নাই। তারপরে আমি সত্যি সত্যি সুইসাইড করতে গেলাম। তবে আমার, যেহেতু আমার স্বামী ঘরেই ছিল, অনেক ছেলে মানুষ দরজা টরজা ধাক্কাধাক্কি করে হচ্ছে দরজা খুলে ফেলে, মানে ভাইঙ্গা ফেলায়। তো খুইলা আমারে পরে নামায়া পরে ও কান্না করতেছিল, বলতেছিল আমার একটা সুযোগ দাও, আমি ফিরে আসবো। আমি ফিরে আসতে চাইতেছি, ওই মেয়ে ভালো না, আমিও বুঝতে পারছি। আসলে কিছু করার নাই, আমি অনেক দূর চলে গেছি, এখন আমার ফিরে আসতে অনেক সময় লাগবে। আমি কই না, আর সময় নিও না, তুমি কি করছো না করছো আমার সব বলো। আমি সব ধরে নিয়েছি, ধরো স্বামী স্ত্রী বিয়ে করলে একটা সম্পর্কে যেমন থাকে তুমি ওইগুলোই করছো, আমি ওইটাই মেনে নিয়েছি, তারপরে তুমি ফিরে আসো। তো এই কথা শোনার পর আমার স্বামী একটু স্বস্তি পাইছে যে না, তাহলে হয়তো বা আমি মানবো, সবকিছু মাইনা থাকবো। তারপরে ও না আমার সাথে স্বীকার করে যে ওর সাথে আমার ফিজিক্যালি ছিল, আমি অনেকটা দুর্বল হয়ে গেছি। আসলে বিশ্বাস করে আমি এগুলো চাই নাই। ও আমার কেমন যেন কি করছে আমি নিজেও জানি না, ওর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। তা আমি বললাম কি, তুমি একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাই, তোমারে হুজুর টুজুর দেখাও। আমার কাছে মনে হয় ও কোনো কালা জাদু করছে, যে কারণে আমাদের এরকম হইতাছে। তারপরে আমার এক সম্পর্কে খালা হয়, উনি হচ্ছে একটা হুজুরের কাছে আমারে নিয়ে যায়। তো উনি হচ্ছে যা যা করানোর আর কি, নাবি টাবি খোলায় নাকি ওরকম কিছু, আমাদের দুজনকেই খোলায় টোলাইয়া তারপর হচ্ছে আমাদের টুকটাক মানে ওষুধ টষুধ কিছু দেয়া দেয়, এগুলা প্রোটেকশন, যে পানি পরে এরকম এরকম কিছু করবার। তাবিজ তোমার কিছু দেয় না। তো আমরা দুজন তো ওইখান থেকে পরে ওইখান থেকে আয়সা পড়ি, আয়সা হচ্ছে আমাদের জায়গাটা পরিবর্তন করে ফেলাই, মানে আমরা যেখানে থাকতাম ওই জায়গাটা পরিবর্তন করি। তারপরে হচ্ছে ওই মেয়ের সাথে তো 2 দিন হয়ে যায় কথা বলে না, ওই মেয়ে তো ফোন দেয়া তারপর আমার স্বামীকে থ্রেট, যে হ্যাঁ তুই এখন বউ ভালো হয়ে গেছে গা, এখন আমি ভালো না, তুই আমারে বিয়ে করবি বলছিস, এখন আমারে বিয়ে করবি না, আমার স্বামী আছে এখন এটা যাই না, আমাকে বিয়ে করবি না, আমার স্বামীর সাথে আমি থাকবো না, আমি ডিভোর্স দিয়ে দেবো, আমি তোরেই বিয়ে করবো। মানে পুরা একটা ব্ল্যাকমেল যেটাকে বলে ওরকম কিছু করতেছে। কিন্তু ততক্ষণে আমার স্বামীর আর আমার মধ্যে বন্ডিংটা ঠিক হয়ে গেছে, আমি মাফ করে দিছি, সেও মাফ চাইছে, বুঝতে পারছে। তো এদিক দিয়ে তো আমরা ঠিক হয়ে গেছি, এটা ওইটা সহ্য হইতাছিল না। তো ও না জিদ্দে কি করছে, বইলা ফেলাইছে যে আমি তো তোকে জাদু করছিলাম, তুই তো এমনি এমনি আমার কাছে আসস নাই, আমি তোরে জাদু করছি, অনেক কিছু করছি, তোর বউরে করছি, তোর বাচ্চারে করছি, তোদের অনেক ক্ষতি করার চেষ্টা করছি। মানে তখন ওই মেয়ে বুঝে ফেলাইছে যে আমার স্বামী ওকে আর বিয়ে করবে না বা সম্পর্ক কন্টিনিউ আর করবে না। যখন বুঝে ফেলাইছে তখন অমনি আসল চেহারা বের হয়ে গেছে, তখন জিদ্দে সব বইলা দিতেছিল যে তোর বউরে বান মারছি, তোরে করছি, তোর বাচ্চারে করছি, তোর ফ্যামিলি আমি ধ্বংস করে দিতেই চাইছি। আম, আমার আমার আরো উদ্দেশ্য ছিল, কিন্তু আমি সফল হতে পারি নাই, এমনি এমনি তোরে ছাইরা দিব না আমি, আরে কি অনেক কিছু। তখন আমার স্বামী হাড়ে হাড়ে টের পাইতেছিল যে আসলে আমি কারে কষ্ট দিছি, এতটাই অনুতপ্ত হইছে আমার প্রতি। এরপর থেকে আমার প্রতি তার ভালোবাসা অগাধ পরিমাণ বেড়ে গেছে। কিন্তু তার শুধু ওই মেয়ের সাথেই না, আরো কয়েকটা রিলেশনে উনি ছিল। তো যদিও ওগুলা কতটা ডিপলি এটা আমি সঠিক জানি না, তারপরেও তার প্রতি আমার একটা যে সন্দেহ, এটা জীবনই থেকে যাবে মনে হয়। তারপরে যাই হোক, সবকিছু শেষ করে আমরা হচ্ছে জায়গা টাকা পরিবর্তন করে আমরা ওইখান থেকে চলে আসি অনেক দূরে। তো ওই মেয়ে হচ্ছে কন্টিনিউস আমাদের পিছনে এখনো লেগে আছে, পড়ে আছে, আমাদের জাদু টোনা বা নেটা সেটার মধ্যেই আছে। তো আসলে কি একটা মানে সংসার, পরকিয়া, জাদু, কালো জাদু এগুলাতে না ধ্বংস হয়ে যায়। সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার, যে কেউ পরকীয়ায় লিপ্ত হয়েন না। পরকীয়া হচ্ছে একটা শুধু সংসার না, একটা নিষ্পাপ জীবন শেষ করে দেয়। পরকীয়া আসলে কোনোদিনও শান্তি দেয় না, সুখ দেয় না, শেষমেশ দেয় শুধু বিচ্ছেদের যন্ত্রণা আর একটা নিষ্পাপ শিশুর হত্যা।
এই গল্পটা একটা আপু পাঠিয়েছিল, তার জীবন কাহিনী বললাম, এটা চলমান কাহিনী। এখন 2026 সালে এই কাহিনী এখনো চলতেছে, এভাবেই সে সংসার করতেছে। ওই আপুটার জন্য সবাই দোয়া করবেন। তার নাম টাম ঠিকানা সব হাইডেন ছিল দেখে বলতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।